সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় রাষ্ট্রদ্রোহ মামলা ও অন্যান্য প্রসঙ্গ। আর আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ডক্টর শাহদিন মালিক, সংবিধান বিশেষজ্ঞ, শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান প্রধান শিরোনামগুলো। পুলিশের সাহসিকতায় জঙ্গিবাদ ও বিএনপি জামায়াতের নাশকতা দমন সম্ভব হয়েছে, পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী। আরও ৫০,০০০ পুলিশ নিয়োগের ঘোষণা। রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন সাটানো হলো বেগম জিয়ার বাড়ির গেইটে। রাজনীতিতে মোকাবেলা করতে পারছে না বলেই এ হয়রানি, মন্তব্য মির্জা ফখরুলের। এখনও কাটেনি গ্যাস সংকট, বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনে দুর্ভোগ। সমস্যা সমাধানে তিতাস আরও একদিন সময় চাইলেও মন্ত্রী বললেন লাগবে ২-৩ দিন। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এবং ভুল চিকিৎসার বিচারে নিজেদের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের তৎপরতা চিকিৎসকদের। আইনজীবীরা বলছেন অপরাধের বিচার হবে প্রচলিত আইনে। আমরা এবার চলে আসব সরাসরি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে গতকাল, এবং আদালত তাকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। যেই সমনটি আজকে তার বাড়ির গেটে লাগিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কেউ রিসিভ করেনি বলে। আসলে গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন যে আজকে বলা হয় এত লাখ লোক শহীদ হয়েছে, এটি বিতর্কের বিষয়। এবং বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো অপরাধে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে যথারীতি সরকারের পারমিশন নিয়ে, যেটা রাষ্ট্রদ্রোহ মামলার নিয়ম। তা আমি ডক্টর শাহদিন মালিক, আপনি কি বলবেন? এই বিএনপি কিন্তু আবার বলছে যে এটি রাজনীতিতে বেগম জিয়াকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার হয়রানিমূলকভাবেই মামলাগুলো করছে। আমি অ্যাকচুয়ালি ইস্যুটা গত 2 দিন আসার পরে, মানে সংবাদ মাধ্যমে আসার পরে আমরা সবাই যারা আইনজীবী আমরা এটা একটু দেখা শুরু করলাম। এই জন্য বলছি যে অনেক কিছু আছে আমরা অহরহ মানে ওকালতি করতে গিয়ে আমরা অহরহ এটা নিয়ে নাড়াচাড়া করি, মোটামুটি জানা থাকে কম বেশি। যেমন ফ্যান্সি ডিলের মামলা, সব মানে শত শত ফ্যান্সি ডিলের মামলা হচ্ছে, নারী শিশুর মামলা বা অ্যাসিডের মামলা অথবা ডাকাতির মামলা, এগুলি মামলা অহরহ হচ্ছে। আমরা এইসব ব্যাপারে ধরেন মোটামুটিভাবে সবাই কম বেশি জানি। কিন্তু এই যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই ধারায় মামলা আমাদের সচরাচর হয় না বললেই চলে। ইদানিং বাংলাদেশে উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। অতএব যেটা বলছি যে এই ধারাগুলি সম্পর্কে আমরা যেহেতু নাড়াচাড়া করি না, অতএব ওই জন্য অনেক সময় কিছুটা তো আমি গত 2-3 দিনে যেটা ঘাটাঘাটি করে বুঝলাম যে এই আপনাদের কারণে, মানে মিডিয়ার কারণেই প্রথম থেকে একটা শব্দতে ভুল হয়ে গেছে। আচ্ছা, রাষ্ট্রদ্রোহ বলে আমাদের আইনে কিন্তু কোনো শব্দ নাই। আচ্ছা, খালেদা জিয়ার মামলা হচ্ছে কিন্তু রাষ্ট্রদ্রোহ, মানে যেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। আমি ভুলটাও কেমন করে হয়েছে সেটাও এখন আমার মনে হয় যে বুঝতে পেরেছি। যে আমাদের ওই ল ডিকশনারি যেটা বলি, আইনের মানে অভিধান, ওই প্রয়াত বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আর আনিসুজ্জামান স্যার, অধ্যাপক আনিসুজ্জামান, ওনারা মিলে একটা আইন কোষ বলে 5-6 বছর আগে একটা অনেক মোটা একটা আইনের অভিধান করেছিলেন, ইংলিশ থেকে বাংলা। তো ওই আইনের অভিধানে যে ধারায় মামলা করা হয়েছে, ওই যে সেডিশন 124-এর ক, ওইখানে ওই ধারার সাবহেডিংটা হলো সেডিশন। ওই সেডিশনের ওই আইন শব্দকোষে বাংলা ওনারা লিখেছেন রাষ্ট্রদ্রোহিতা। আমার মনে হয় সবাই ওই সেডিশন খুঁজতে গিয়ে
ওই বইটা দেখে কিন্তু ওইখানে একটু হয়তো এতগুলি নতুন বাংলা অভিধান তো মানে ইংলিশ আমাদের ইংলিশের আইনের শব্দের ছিল না, এত বড় লিখেছেন, দু চারটা ভুল যে কোনো হতেই পারে। আচ্ছা তো ওইখান থেকে আমার মনে হয় ভুলটা এসছে। আচ্ছা ওখানে 124-এর এতে রাষ্ট্র শব্দটাই নাই। আচ্ছা মানে এখানে একটা আছে যেটা মানে এক সংবিধানে আর সংবিধান হচ্ছে প্যানাল কোডে অপরাধগুলি বিভিন্ন ভাগে ভাগ করা আছে। দেহের বিরুদ্ধে অপরাধ, তো এখানে খুন, জখম ইত্যাদি, সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, ওখানে চুরি ডাকাতি এইভাবে। তো এখানে একটা চ্যাপ্টার আছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। তো ওই অপরাধে একটা হলো সিডিশন। তো সিডিশনে কিন্তু এখানে যে কথাগুলি বলা আছে সেটা হলো যে কেউ সরকারের বিরুদ্ধে অন্যায়ভাবে ঘৃণা বিদ্বেষে প্ররোচিত করে বা সরকারের প্রতি অসন্তোষে কাউকে যদি প্ররোচিত করা হয়, তো সেইটা হলো সিডিশন। তো এখানে স্পষ্টতই এটা সরকারের বিরুদ্ধে হবে। আর ওনাদের বিরুদ্ধে যে 123-এর মামলা হয়েছে, 123-এ ওখানে রাষ্ট্রদ্রোহিতাও শব্দটা ওখানে একটা শব্দতে নাই। ওখানে বলা আছে যে সরকারের সভারেন্টি, সার্বভৌম অস্বীকার করা এবং রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া, এই অপরাধ মানে সার্বভৌমত্বকে অস্বীকার করা এবং রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া, এটা হলো 123। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে 505-এর 505টা হলো সংঘাতমূলক কাজে উস্কানি দেওয়া। মানে যেটা ধরেন ওই যে রামুর ঘটনায় হয়েছিল, যে একটা ওই মানে কোরআন শরীফের কথা বলে ফেসবুকে করে এই সংঘাত লেগে গেল, ওইটা হতো ওই যে 505-এর ঘটনাকে কোনো সংঘাতময় কার্যকে প্ররোচিত করা বা এমন কিছু জেনে শুনে বলা যেটাতে লোকে উত্তেজিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করবে। তো আমি যেটা বলছি পত্রপত্রিকায় যেটা দেখছি যে 123-এর ক, 124-এর ক আর 505, তো এখানে হয়তো ওই যে রাষ্ট্রের বিলুপ্তি চাওয়ার অপরাধ, সরকারের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ানোর অপরাধ আর ওই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির অপরাধ। এখানে বোধহয় রাষ্ট্রদ্রোহিতা, ওই সিডিশন শব্দটা ওই অভিধান থেকে, যেহেতু ওনারা রাষ্ট্রদ্রোহিতার করেছেন, ওই জন্য বোধহয় আমার মনে হয় যেন একটু আমরা ভুল শব্দ ব্যবহার করছি। যেটা বললো যে মূল কথা হলো ওই ধারায় কিন্তু এটা সরকারের বিরুদ্ধে বিদ্বেষ করা, রাষ্ট্রের বিরুদ্ধে না। আচ্ছা, কিন্তু উনি যেই কথাটি বলেছেন মানে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যেই মানে একেবারেই ঐতিহাসিক সত্য হয়ে গেছে, মানে মুক্তিযুদ্ধে কত লক্ষ শহীদ হয়েছেন সেটা তো এক্স্যাক্টলি বলার কোনো সম্ভব না কারো পক্ষে, কিন্তু যে প্রচলিত ধারণা হয়ে গেছে এবং এটি কিন্তু আসলে বঙ্গবন্ধু, অনেকে বলেন যে বঙ্গবন্ধু তার দেশে ফেরার সময় এটা বলেছেন, তা কিন্তু বলেননি। বঙ্গবন্ধু লক্ষ লক্ষ বলেছেন। তার আগেই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর বেরিয়েছে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। সুতরাং ওই প্রচলিত যে সত্যটা, সেইটাকে যখন উনি এখন এসে এত বছর পরে এসে প্রশ্ন তুলছেন, তখন তো এই প্রশ্নটার মধ্যে বোঝাই যাচ্ছে যে এটা একটা অসৎ উদ্দেশ্যে তিনি প্রশ্নটা তুলছেন, তাই না? আবার বঙ্গবন্ধুকে নিয়ে যখন প্রশ্ন তুলছেন, বঙ্গবন্ধু তো স্বীকৃত আমাদের জাতির পিতা হিসেবে এবং সংবিধানে জাতির পিতার একেবারে স্বীকৃতি এবং তাকে সুরক্ষার আইন আছে। এগুলো কোন ধারায় পড়তে পারে? একটু আমরা যেহেতু এটা একটু আমাদের একটু সাবধানে, এটা তো মামলা হয়ে গেছে, হ্যাঁ, মামলা আমলে নেওয়া হয়ে গেছে। তো আমরা ঠিক এইটার কনটেক্সটে না বলে আমরা যদি সাধারণভাবে কথা বলি, বলা যায় না মানে যেখানে হতে পারে যে বিচারাধীন মামলায় আমরা কথা বলছি, তো যদি একটু আমরা ওইভাবে বলি যে ধরেন কেউ যদি এই ধরনের কথা বলে, তাহলে বোধহয় আমাদের আলোচনাটা আমার মনে হয় যে একটু মানে তাহলে আমরা ওই বিচারাঙ্গনেও একটু মানে যেহেতু ভুল বোঝাবুঝি যাতে উদ্বেগ না হয়। তো হ্যাঁ, এই ধরনের কথা বললে সেটা তো অপরাধ নিশ্চয়ই। এখানে একটু মানে এটা নিয়ে তো মামলা, মানে এই ধরনের কথা কেউ যদি বলে, হ্যাঁ, মানে আমিই বললাম মানে তর্কের খাতির রাখে, তো এই ধরনের কথা আমি যদি বলি নিঃসন্দেহে এটা অন্যায়, নিঃসন্দেহে এটা অন্যায়, এটা অনৈতিক, আমি এটা বাজে কথা বলেছি নিঃসন্দেহে, এটাতে কোনো মানে তর্কের কোনো অবকাশই নাই। যে 30 লক্ষ এটা সত্যকে অস্বীকার করা, কিন্তু 30 লক্ষ লোক মারা গেছেন এটা মানে ঐতিহাসিক সত্য। সমস্যা হলো যে এই ঐতিহাসিক সত্য স্বীকার না করার জন্য বা একটা অন্যায় কথা বলার জন্য, একটা মিথ্যা কথা বলার জন্য, একটা খুবই খারাপ কথা বলার জন্য আমাকে কি আপনি যাবজ্জীবন জেল দিবেন? এই ধারাগুলিতে আছে যাবজ্জীবন কারাদণ্ড। ওইখানে একটা মানে এটা খারাপ কাজ করা, অন্যায় কাজ করা, সত্যকে অস্বীকার করা। আমি বলতে থাকলাম আজকে থেকে জীবনের শেষ পর্যন্ত যে দুনিয়াটা সমান, দুনিয়াটা গোল না। নিঃসন্দেহে মানে পাগলের মতো কথা বলছি, এই জন্য আমাকে যাবজ্জীবন জেল দিবেন নাকি বা
যাবজ্জীবন জেলের মামলায় দিবেন কিনা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনার আইনের আমি আইনের দৃষ্টি থেকে বলছি। জি, আমরা আবার আসবো। এটি তো শুধু আইনের দৃষ্টিতেই হয়তো বিষয়টি যাচাই করলে হবে না। শাহরিয়ার কবির, আপনি দীর্ঘদিন যাবত নিয়ে আন্দোলন করছেন, আপনি কি বলবেন? আমি একটু 30 সেকেন্ড পজিশন থেকে আমি হচ্ছে যে ওই মানে 30 লক্ষর ব্যাপারে তো কোনো প্রশ্নই নাই, এটা তো একেবারে অনস্বীকার, এটা তো কোনো প্রশ্নই হতে পারে না। আমার হলো আইনি ইস্যুটা, এটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য, মানে নৈতিকতার দিকে অগ্রহণযোগ্য, ঐতিহাসিকভাবে অগ্রহণযোগ্য, সবই আছে। কিন্তু আমি বলছি যে তখন ওই কথা বলার জন্য আমার কাছে যেটা অপ্রিয় কথা, যেটা আমার কাছে অগ্রহণযোগ্য, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি যে পয়েন্টটাতে আসলে আসতে চাচ্ছি যে সেটা হচ্ছে এই যে মিথ্যা কথাটা উনি বললেন এমন একটা সময়ে, সেটা তো উদ্দেশ্য প্রণোদিত এবং নিঃসন্দেহে এটা এত বছর পরে এসে এ নিয়ে তো বিতর্কের অবতারণা করা একজন, উনার মতো একজন রাজনৈতিক নেত্রী যিনি একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার এটি করা, এটি তো আমরা যখন দেখছি যে পাকিস্তান যখন এই ধরনের প্রশ্নগুলো তুলছে যে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি ইত্যাদি ইত্যাদি, সেই সময় এসে এইটা তো একটা শুধু মিথ্যা কথা বলেছেন বলে এটাকে হালকা করে দেখা মানে ঠিক হবে না। এটি নিশ্চয়ই একটা উদ্দেশ্য থেকে করেছেন, সেই উদ্দেশ্যটা খুঁজে বের করতে হবে। সেই উদ্দেশ্যটা কি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ কিনা? শাহরিয়ার কবির। না মোর্শেদ, আমি একটু শুরু থেকে বলতে চাচ্ছি, যেটা 21 তারিখে 21শে ডিসেম্বর তিনি যখন এটা বললেন, ওই উদ্দেশ্যর ব্যাপারটাই তখন আমরা ধরেছিলাম। 26 ডিসেম্বর 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে আমরা একটা সংবাদ সম্মেলন করি, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। 3টি বিষয় ছিল এখানে। একটা হচ্ছে 30 লক্ষ যে শহীদের সংখ্যা, এটাকে চ্যালেঞ্জ করেছেন তিনি। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি, এটিকে তিনি উল্লেখ করেছেন। তৃতীয় বলেছেন জিয়া স্বাধীনতা ঘোষণা না করলে দেশ স্বাধীন হতো না। এই 3টে বিষয় আমরা মনে করি যে বাংলাদেশের, যেটা ডক্টর স্বাধীন মালিক বললেন যে এটা আইনের দৃষ্টিতে অপরাধ হয় না, কিন্তু অপরাধ হয় না বলি না, আমি বলছি এই ধরনের রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে না। কিন্তু আপনি উল্লেখ করেছেন 123 ধারা, যেখানে রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া। আমি বলতে চাই বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের বিলুপ্তি চাওয়ার জন্য এই কথাটি বলেছেন। কেন বলেছেন? আমরা 2 বছর আগে, এটা আমরা প্রতি বছর আমরা এটা করি যে ওই 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের যে দিবস বার্ষিকী পালন করি, 12 বছর ধরে নির্মূল কমিটি এটা করছে। 2 বছর আগে আমাদের সেমিনারের মূল বিষয় ছিল স্বাধীনতার ঘোষণাপত্রের বিরোধিতা রাষ্ট্রদ্রোহিতা তুল্য অপরাধ। এখানে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলামকে এনেছিলাম এবং সেখানে এরা সবাই ছিলেন। আমাদের আইনমন্ত্রী ছিলেন, আনিসুল হক ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং আরও আইন বিশেষজ্ঞ যারা আছেন, অধ্যাপক মিজানুর রহমান এরা ছিলেন, ঐতিহাসিক মুনতাসির মামুন ছিলেন। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি এই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই রাষ্ট্রটির যে আইনগত ভিত্তিটা, এই রাষ্ট্রের আইনগত ভিত্তি দিয়েছে 10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র, আন্তর্জাতিক আইনে এবং দেশীয় আইনে। আন্তর্জাতিক আইনে কেন দিয়েছে সেটা আমি বহুবার এটা উল্লেখ করেছি আপনার এখানেও, যে বসনিয়া যখন স্বাধীনতা ঘোষণা করলো একতরফা, সার্বিয়া এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে গেছিল 1910 সালে এবং আন্তর্জাতিক আদালতে সার্বিয়া যখন বলল যে কি বসনিয়ার এটার অধিকার নেই, আন্তর্জাতিক আদালতের রায়ে পরিষ্কারভাবে বলা হলো যে স্বাধীনতা ঘোষণার এখতিয়ার দুটো যোগ্যতায় এটা দিতে পারে, একটা হচ্ছে জনগণের অবিসংবাদী নেতা এবং আরেকটা হচ্ছে নির্বাচিত গণপ্রতিনিধি। কিন্তু বসনিয়ার যে প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন তিনি একই সঙ্গে জনগণের অবিসংবাদী প্রতিনিধি এবং নির্বাচিত গণপ্রতিনিধি। এই ঘোষণা বৈধ এবং এইটা বৈধ বলার সঙ্গে সঙ্গে আমেরিকা সহ বাংলাদেশ সহ 62টা দেশ 6 মাসের মধ্যে বসনিয়াকে স্বীকৃতি দিয়েছে এবং এই মামলাটাই প্রমাণ করে যে স্বাধীনতার ঘোষণা কে দিতে পারেন, এখতিয়ার কার। এই এখতিয়ারের বিষয়টা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে বলা আছে। কোন প্রেক্ষিতে 26 মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করলেন সে প্রেক্ষিতগুলো বর্ণনা করে যে ক্ষমতা হস্তান্তর করেনি, তারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, এগুলো বলে তারা বলছেন উল্লেখিত বিশ্বাসঘাতকতামূলক কাজের জন্য উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা, এই যে শব্দগুলো দেখুন তারা ব্যবহার করছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য 1971 সালের
26 মার্চ ঢাকায় যথাযথভাবে স্বাধীনতা ঘোষণা করেন এবং বাংলাদেশের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। ঘোষণাপত্র এটা বলছে। তারপর নির্বাচিত গণপ্রতিনিধিরা কি বলছেন? সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন, সেই ম্যান্ডেট মোতাবেক আমরা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের ক্ষমতায় গণপরিষদ গঠন করিয়া পারস্পরিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের পবিত্র কর্তব্য সেহেতু আমরা বাংলাদেশকে রূপান্তরিত করিবার সিদ্ধান্ত নিতেছি। পাকিস্তান থেকে তারা বাংলাদেশে রূপান্তরিত করছেন এবং উহা দ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করিতেছি। সর্বশেষে বলছেন, আমরা আরো ঘোষণা করিতেছি যে এই স্বাধীনতার ঘোষণা ৭১ সনের ২৬শে মার্চ হইতে কার্যকরী বলিয়া গণ্য হইবে। ওকে, এইটা হচ্ছে জিয়াউর রহমানের কোনো উল্লেখ নেই। বঙ্গবন্ধুকে তারা এন্ডোর্স করেছেন এবং এটা এই দলিলের ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এই দলিলটার মধ্যে সরকার কিভাবে কাজ করবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, এগুলো সব বলা আছে। এবং ৭২-এর সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত, ১৬ই ডিসেম্বর আগ পর্যন্ত এইটা ছিল, ঘোষণাপত্র ছিল সংবিধানের জেনেসিস। বাংলাদেশে বঙ্গবন্ধু যখন ১০ই জানুয়ারি ফিরে আসেন ৭২-এ, ১১ই জানুয়ারি প্রথম ফরমান যেটা তিনি জারি করলেন, তার প্রথম বাক্যটি ছিল, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রদত্ত ক্ষমতা বলে আমি নির্দেশ দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এবং সংবিধানের গঠনের সেই বিধানটিও কিন্তু এই ঘোষণাপত্রের দ্বারা করেছেন। এই ঘোষণাপত্র যদি আমি চ্যালেঞ্জ করি, আমি তো বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করছি, যেটা তিনি ১২৩ ধারায় যেটা বললেন যে রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া। এইটা যদি ঘোষণাপত্র চ্যালেঞ্জ কে কোথায় করলো? আপনি যখন বলবেন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেনি, তার মানেই তো আপনি এটাকে ঘোষণা চ্যালেঞ্জ করছেন। যখনই আপনি বলবেন বঙ্গবন্ধু করেননি, ক্রিমিনাল লতে, হ্যাঁ, আমি ক্রিমিনাল লর কথা বলছি, আমি ক্রিমিনাল লর কথা বলছি। ক্রিমিনাল লতে ইউ ক্যানট অ্যাসিউম, মানে ক্রিমিনাল লতে যে অন্য অনেক আইনে অ্যাজাম্পশন আছে, প্রিজাম্পশন আছে, তো ক্রিমিনাল লতে হলো কি আইন কোনটা হবে? আমি বলছি ক্রিমিনাল লতে যদি এটা ক্রিমিনাল লর আন্ডারে আনতে চান, আমি কোন আইনে আসবে সেটা পরের কথা। আমি বলছি যে অপরাধের উদ্দেশ্যটা, না, অপরাধটা হলো ক্রিমিনাল লর ব্যাপার। হ্যাঁ, একটা ক্রিমিনাল লর বেসিক প্রিন্সিপাল হলো ক্রিমিনাল লতে আপনি এসিউম করতে পারবেন না। আর যেটা আপনি ওই মানহানির মামলায় এসিউম করতে পারবেন। স্বাধীন মালিক, আমার কথাটা আমি শেষ করি। মোর্শেদ, আমি কথাটা শেষ করি। না, উনি যদি বলে থাকেন যে আমি স্বাধীনতার ঘোষণাপত্র মানি না, স্বাধীনতা ঘোষণাপত্রকে, আমার কথা শেষ হয়নি। স্বাধীন মালিক পরে আপনি বলুন। দ্বিতীয়ত হচ্ছে যে ৩০ লক্ষ শহীদের ব্যাপারটি, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ফিগার। যে কোনো গণহত্যার ক্ষেত্রে আপনাকে অফিসিয়াল ফিগারটা অ্যাকসেপ্ট করতে হবে। এ নিয়ে বিতর্ক, গণহত্যার সংখ্যা নিয়ে বিতর্ক সব দেশে হয়। পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে, যারা গণহত্যা করেছে এটা অস্বীকার করেছে, মিনিমাইজ করেছে, যারা ভিকটিম তারা যেটা দিয়েছে এবং তারা ক্ষমতায় থাকলে সেটাই সরকারি ভাষ্য হিসেবে গৃহীত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি যে ৬০ লাখ ইহুদি মেরেছেন, এটা কে বলেছে? মিত্র শক্তি বলেছে, সরকার বলেছে, সেইটাই হচ্ছে অফিসিয়াল ফিগার। এইটা যখন ডিনাই করা শুরু হলো, যখন নিওনাৎসিদের উত্থান হলো ইউরোপে, নব্য নাৎসিরা এটা ডিনাই করা শুরু করলো যে না, এটা অতিরঞ্জিত বলা হয়েছে, হিটলার আসলে এত ইহুদি মারেনি। এবং তারপর থেকেই ইউরোপের ২০টি দেশে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্ট বিভিন্ন নামে এটা হয়েছে এবং তারা বলেছে হলোকাস্টকে যদি আপনি অস্বীকার করেন বা মিনিমাইজ করেন, এটা শাস্তিযোগ্য অপরাধ হবে এবং সেখানে ৬ মাস থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার কোনো সীমা নেই। এটা সেখানে আইন আছে এবং এই আইনে আজ পর্যন্ত ২২ জনের শাস্তি হয়েছে। এবং সেই জন্য আমরা, যেটা স্বাধীন মালিক বললেন যে আমাদের প্রচলিত আইনে, আমাদের এটাও আমরা আইন অধ্যয়ন করেছি এবং আমরা বলছি প্রচলিত আইনে এগুলোকে শাস্তি দেওয়া যাবে না। সেই জন্য আমরা বলেছি ইউরোপের হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের মতন আমাদের দেশে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়ন করতে হবে। এইটা আমরা ২৬ ডিসেম্বর থেকে ক্রমাগত বিভিন্ন ফোরামগুলোতে বলছি এবং তারপরে আমরা ২ সপ্তাহ আগে আইন কমিশনকে লিখিতভাবে আমাদের প্রস্তাব এবং এই হলোকাস্ট ডিনায়াল অ্যাক্ট যে যে দেশে আছে কি স্পিরিটে, কারণ এখানে মৌলিক একটা প্রশ্ন তোলা হয়েছিল এবং কারা তুলেছে? নোয়াম চমস্কির মতো বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছেন। যখন ফ্রান্স যখন এই আইনটি করলো, তারা বলছে যে কি এটা কি ধরনের ড্রাকোনিয়ান ল তোমরা করতে যাচ্ছ? ভলতেয়ারের দেশে ফ্রান্স কি করে এই আইন প্রণয়ন করছে যে হলোকাস্টকে চ্যালেঞ্জ করা যাবে না, আমার যদি ভিন্ন মত থাকে আমি বলতে পারবো না। ফ্রান্স পরিষ্কারভাবে বলেছে
আপনি যখন এই অস্বীকার করেন, হলোকস্টকে মিনিমাইজ করেন, আপনি মানবতার বিরুদ্ধে অপরাধকে, গণহত্যাকে মহিমান্বিত করছেন, গণহত্যাকারীদের দায়টাকে আপনি যুক্তিযুক্ত বলে আপনি ইয়ে করছেন, সাব্যস্ত করতে চাইছেন। এইটা আমরা হতে দেব না। মানবতার বিরুদ্ধে অপরাধ, এইটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এই জন্যই কিন্তু ফ্রান্সে, কিন্তু জার্মানিতে সবচেয়ে বেশি শাস্তি হয়েছে গত এই 20 বছরে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সে এটা শাস্তিটা হয়েছে। তো এইটা নতুন আইন করতে হবে, কিন্তু অপরাধটা হচ্ছে যেটা, আপনি যখনই স্বাধীনতার ঘোষণাপত্র অস্বীকার করবেন, পাকিস্তান যেটা বলতে চাইছে যে কোনো মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি, এটা তো একটা গৃহযুদ্ধ ছিল, আমাদের দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল ছিল এবং দুই পক্ষই ভালনারেবল। আমরা বাঙালিরা বিহারি মেরেছে, বিহারি পাকিস্তানিরা বাঙালি মেরেছে, এসব আমরা দক্ষিণ আফ্রিকার মতো পরস্পর ভুল স্বীকার করি এবং আমরা ভুলে যাই, সব ক্ষমা করি, ভুলে যাই। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কথা পাকিস্তান শুরু থেকে বলছে, পাকিস্তানপন্থীরা এই কথাগুলো সবসময় বলছে। সেই জন্য আমরা বলছি যে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সরকারি বাণী যখন তিনি দিয়েছেন বিভিন্ন দিবসে, তিনি কিন্তু 30 লক্ষের কথা বলেছেন। আজকে তিনি কখন বলছেন? যখন পাকিস্তান অফিসিয়ালি ডিনাই করছে গণহত্যা। ঠিক সেই সময় আপনারা জানেন যে এই যে দুটো যে মৃত্যুদণ্ড যে দেয়া হলো, তারপর থেকে বেগম খালেদা জিয়া, অন্যরা বললে আমরা ওইভাবে গুরুত্বের সঙ্গে নিতাম না, এবং তারপর তো তার দলের যা হয়, গয়েশ্বর রায় যেভাবে এসে করলেন, সেজন্য আমরা বলছি যে এই রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া এটার মধ্যে নিহিত রয়েছে। যখন পাকিস্তান কখনো বাংলাদেশ রাষ্ট্রটাকে তো মেনে নেয়নি, এই রাষ্ট্রের বিলুপ্তির জন্য পাকিস্তান 72 সাল থেকে যে কাজগুলো করছে, যে ন্যারেটিভসগুলো দাঁড় করিয়েছে মুক্তিযুদ্ধের, সেই ন্যারেটিভ, সেই বর্ণনা, সেই বয়ান যদি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেন, আমরা তাকে কি ধরে নেব? তো সেই জন্য যেটা স্বাধীন মালিক বললেন যে কি, যে না, এটা সরকারের বিরুদ্ধে না। বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন, আমার বিরুদ্ধে তো 3 বার রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিলেন। প্রথমবার আমরা যারা গণ আদালত করেছিলাম 24 জন, জাহানারা ইমাম সহ এবং সেক্টর কমান্ডাররা সহ, কর্নেল জামান, কর্নেল আবু উসমান চৌধুরী। তো সেখানে আমাদের যারা আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এরা আদালতে বলেছিলেন যে এরা কি করে রাষ্ট্রদ্রোহী হলো? এরা তো রাষ্ট্রটা সৃষ্টি করেছে, বাংলাদেশ রাষ্ট্র যারা সৃষ্টি করেছে তারা তো বাংলাদেশের বিরোধী হতে পারে না। এবং গণ আদালতে তারা কি বলেছিল? গোলাম আজমের বিরুদ্ধে বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে বলেছে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে বলেছে। গোলাম আজম কি বাংলাদেশ রাষ্ট্র? গোলাম আজম তো পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের সমর্থক। তো ওই যে তখনই এই প্রশ্নটা আমরা তুলেছিলাম। তো বেগম জিয়া তো পাকিস্তানকে নিজের দেশ মনে করেন। যুক্তির খাতিরে যদি বলতে হয় যে আমরা যারা বাংলাদেশ সৃষ্টি করলাম, আমাদেরকে তিনি রাষ্ট্রদ্রোহী বলছেন গোলাম আজমকে বাঁচাবার জন্য। এইটা 2001 সালে, 2002 সালে বারবার আমাকে 2001 সালে রাষ্ট্রদ্রোহিতার ইস্যু করা হলো। কি জন্য? সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদ করেছিলাম। তার ভাবমূর্তি নষ্ট হয়েছে তার রাষ্ট্রের এবং সরকারের। এইটা ছিল অপরাধ আমার। এবং দ্বিতীয়বার বিবিসির সঙ্গে আমি সাক্ষাৎকার দিয়েছি যে বাংলাদেশে জঙ্গি মৌলবাদ আছে, এটা কেন বললাম? এর জন্য রাষ্ট্রদ্রোহী করা হলো। 10 বছর তাদের সময় এই মামলাটা আমাকে লড়তে হয়েছে, তারপর হাইকোর্ট থেকে মামলা খারিজ করেছে। তো এই যে খালেদা জিয়ার যে প্রতিহিংসাটা, মুক্তিযুদ্ধের পক্ষ হলে তারা রাষ্ট্রদ্রোহী, পাকিস্তানি হলে তারা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় পিলার, বা তারা হচ্ছে দেশপ্রেমিক। এটা তো খালেদা জিয়ার বয়ান। তো সেই জন্য আমরা বলছি খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করেছেন। এটাকে হালকাভাবে দেখার, এটাকে মত প্রকাশের স্বাধীনতা না, মত প্রকাশের স্বাধীনতাকে আমরা ওই পর্যন্ত নিতে পারি না যেটা আমার বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তিতে আঘাত করে। ধন্যবাদ। আবার পরে শুনবো আপনার কথা। কাজী সিরাজ, এবার আপনার কথা কিছু শুনতে চাই। আমি ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত হচ্ছে যে বিষয়টা নিয়ে প্রশ্নটা, মামলাটা হলো, সে বিষয়টা তো সাধারণভাবে কোনো অবস্থাতেই, সাধারণভাবে না, কোনো অবস্থাতেই এটা গ্রহণ করা যায় না। 30 লক্ষ শহীদের যে বিষয়টি, এটি স্বীকৃত। এটা উল্লেখ হয়েছে আগে যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন সময় 30 লক্ষ শহীদের কথা উল্লেখ করেছেন। এবং জিয়াউর রহমান সাহেব একটা শারীরিকভাবে বিচিত্র তখন ছিলেন, ওনার একটা লেখা ছিল একটি জাতির জন্ম। জিয়াউর রহমান সাহেব তো আন্দাজে লেখেননি। আর তার 30 লক্ষ শহীদের ব্যাপারে এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে একটা যে সেমিনার আলোচনা হলো, সেখানে একটা সুন্দর বক্তব্যের তুরিন আফরোজের, এখানে চমৎকার করে তিনি একদম যুক্তি খণ্ডন করে 30 লক্ষ শহীদ আমাদের এখানে কিভাবে হয়েছে, আন্তর্জাতিক প্রাবধা সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা আগে থেকে কিভাবে বলেছে, তো এগুলো স্পষ্ট। আর তাছাড়া এইটা একটা স্বীকৃত বিষয় বলার অর্থটা কেন উনি বললেন, উনি তো এতদিন বলেননি।
এই প্রশ্নটা, ওরা যদি এই প্রশ্ন থাকতো যে সংখ্যাটা নির্ণয় করা উচিত বা প্রশ্ন আছে, উনি তো 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার উনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন সংসদগুলো তুলতে পারতেন এই প্রশ্নগুলো, সেখানে মূল অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হতো, সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছু করা যেত। সেই কারণে তো হঠাৎ করে এমন সময় আবার একই কথা পুনরাবৃত্তি হবে যে পাকিস্তান যখন বাংলাদেশের 2 জন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হলো, কার্যকরের পরে তারা যে অবস্থানটা নিল যে বাংলাদেশে একত্রে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, স্বাধীনতা যুদ্ধ হয়নি, গণ্ডগোল ইত্যাদি ইত্যাদি, এবং ফাঁসি কার্যকর যারা হয়েছে, একজন বলেছেই কোনো গণহত্যা হয়নি, এখানে কোনো যুদ্ধাপরাধী নাই ইত্যাদিতে কথাগুলো বলেছে। ওই সময়টাতে উনি এই কথাটা বলায় মানুষের মনে প্রশ্ন জেগেছে 71 সালে মুক্তিযুদ্ধ। এখন আমাদের এখানে রাজনীতি করি, যাই করি, আমাদের ভিত্তিভূমি তো হবে 71-এর মুক্তিযুদ্ধ। এটাকে অস্বীকার করে এই জায়গা থেকে অন্য জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলার কোনো সুযোগ তো নেই আমাদের। তো সে জায়গায় দাঁড়িয়ে যদি আজকে এগুলোকে চ্যালেঞ্জ করা হয়, তাইলে তো এই প্রশ্নটা আসবেই যে বাংলাদেশ সম্পর্কের ভাবনাটা কি। বাংলাদেশ সম্পর্কে যদি অনুকূল ভাবনা হয়, তাইলে ওনার তো আমার মনে হয় যখনই বিতর্ক শুরু হলো, ওনার পার্টির পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছিল যে ওনার বক্তব্য বিকৃত করা হয়েছে বা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তো এখন আমরা আশা করেছিলাম তাহলে উনি কি বলেছিলেন সে ব্যাখ্যাটাও আসা উচিত ছিল, যে উনি এটা বলেননি, উনি এটা বলেছেন, সেটা তো তারা করেননি। সেটা না করা এই দায়টা তাদের উপরে যাবে যতক্ষণ পরিষ্কার হচ্ছে। আদালতে আমি আইনের লোক নয়, আইনের লোক তো এখানে আছেন, উনি বলবেন। তবে সাধারণ ভাবে এখানে আবার রাজনীতি প্রশ্ন তো আছেই। রাজনীতি এটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসে, আর রাজনীতিতে সুযোগ পেলে কেউ কাউকে ছাড়ে না। যখন আপনি সুযোগ দেবেন, আমি সুযোগ দেব, তখন আমাকে আরেকজন আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ ছাড়বে না কেন? তো আর আপনি রাজনৈতিক প্রতিপক্ষের সুযোগ দেওয়ার জন্য করেছেন এই ইস্যুতে, কিন্তু সেটা মনেও হয় না, কারণ ইস্যুটা এত স্পষ্ট আমাদের সবার জনগণ জাতির কাছে। এখানে মুক্তিযুদ্ধ বা শহীদ নিয়ে আর দরকারটা কি? এখন তো এত সমস্যা দেশে, ওনার দলের মধ্যে সংকট, বাইরে আমাদের রাষ্ট্রীয়ভাবে জাতীয় বহু রকম সংকট তো আছে, অনেক বিষয় আছে যেগুলোকে উনি অ্যাড্রেস করতে পারতেন, সেগুলো না করে হঠাৎ কিন্তু ওই জায়গায় উনি অ্যাড্রেস করলেন কেন? এটা একদিক। আমি মনে করি এটা নিশ্চয়ই উনি ভালো কাজ করেননি, উনি অনেস্টলি এগুলো বলেননি। আর দ্বিতীয়ত বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার যে প্রশ্ন আছে, হ্যাঁ এটা সত্যি কথা, জিয়াউর রহমান একটা ভূমিকা তো ছিলই। একমাত্র এটা স্বীকার এখন করা হয়, জিয়াউর রহমান সাহেব প্রথম একটা ঘোষণা তিনি নিজে দিয়েছিলেন, এবং সেখানে উনি কী বলেছিলেন এখন পত্রপত্রিকা সেগুলো আসছে। কিন্তু এটা সত্যি ওই যে উনি অথরিটি কিনা, বা স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স প্রোক্লেম করার, প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্সের অথরিটি উনি কিনা, এটা আইনত না বলে উনিও এটা উপলব্ধি করেছিলেন বলেই তিনি পরবর্তীকালে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাটা দিয়েছিলেন। এবং এখানে কিছু কিছু বিষয় আছে, এক পক্ষ আবার একেবারে ডিজোন করা, জিয়াউর রহমানের ভূমিকাকে একদম ডিজোন করা থেকে পারস্পরিক যে বিরোধ, একদম বিরূপ একজনের প্রতি একজন, ফলে একটু অ্যাক্সেস হয়ে যায়। তো আমার মনে হয় এটা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা আন্দোলন তো দুটো পর্ব, একটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন পর্ব, আমি ব্যক্তিগত যেটা মনে করি একেবারে 52 সাল থেকে ভাষা ধরে শুরু করে মুক্তিযুদ্ধ শুরুর আগ পর্যন্ত স্বাধীনতার উপর জাতীয়তাবাদের জাগরণ যেটা, সেখানে তো বঙ্গবন্ধুকে চ্যালেঞ্জ করার, ওনাকে অস্বীকার করার স্কোপ নাই। সেখানে উনি অদ্বিতীয়, অবিস্মরণীয়। আর মুক্তিযুদ্ধ চলাকালে এটা তো সত্যি উনি অ্যাবসেন্ট ছিলেন, কিন্তু হিজ নেম ওয়াজ এ ম্যাজিক নেম। মুক্তিযুদ্ধে আমরা তো বঙ্গবন্ধুর নাম, এই জয় বাংলা স্লোগান এবং বঙ্গবন্ধুর এই নামগুলো উচ্চারিত হচ্ছে, সবাই করেছেন। তো এখন এটাকে যদি অস্বীকার করা হয়, তাইলে তো ইতিহাসকে অস্বীকার করা হবে, সত্যকে অস্বীকার করা হবে, বাস্তবকে অস্বীকার করা হবে। তো এগুলো করলে ওনাকে তো এটার কনসিকুয়েন্স যেগুলো হয় রাজনীতিতে সেগুলো ফেস করতে হবে, সে ফেস উনি করছেন। আর সমন না নেওয়া, আমি মনে হয় আমি একমত, আদালতের জিনিস, আইন আদালতের শ্রদ্ধা থাকলে এগুলো অ্যাকসেপ্ট করা উচিত। এখন যদি বলা ব্যাখ্যা থাকবে ওনাদের কেন করেননি, বলছে কেউ ছিলেন না ইত্যাদিটা হতে পারে, তো এটা নিয়মও আছে, এটা আমি জানি। আমার কে এক আত্মীয় এরকম সমন ইচ্ছা করে রিসিভ করেননি, নাই এটা বলছেন, কিন্তু ঝুলিয়ে দিয়ে এটাও আইনত যে সমন জারি হয়ে গেছে ধরে নেওয়া হয়, তো সমনের উপর জারি হয়ে গেছে। এখন আদালত দেখা যাবে, আদালতে তো এগুলো হবে। এই সমন না, আমি খেয়াল করিনি বা যেটা বুঝছি যে সমন না নেওয়া এটা তো খুব ছেলে মানুষই ব্যাপার।
ওনার অফিস বাসায় যে সমন নিবে না, যে কেউ নাই, লুকিয়ে দরজা খুলবো না, এটা তো খুবই ছেলে মানুষের ব্যাপার। তখন আইনে যেটা বলেছেন তখন ওটা ওটা আইনের ইয়ে হলো যে সাটিয়ে দেওয়া। ওই যে আগেকার ভাষা বলা হতো না, লটকাইয়া হ্যাঁ, সেই ভাষায়। হ্যাঁ, এখানে যেটা ওই যে আমি জাস্ট আসছি কিছু ফৌজদারি আইনের ব্যাপারে। হ্যাঁ, ফৌজদারি আইনের ব্যাপারে, ফৌজদারি আইনের একটু যে আপনি যেটা বললেন যে আপনার বিরুদ্ধে তখন রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। হ্যাঁ, তো কিছু বলার জন্য যদি আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলা খোলার দরজাটা এইভাবে অবারিত করে দেই, বেগম খালেদা, আমি বারবার যেটা বলছি, আমাদের বিরুদ্ধে কি আমরা গণ আদালতে গোলাম আজমের না বাংলাদেশের বিরুদ্ধে, না খালেদা জিয়ার বিরুদ্ধে, না গভর্নমেন্টের বিরুদ্ধে একটা কথা আমরা সরকারের বিরুদ্ধে বলিনি। গোলাম আজম কি কি করেছে, পাকিস্তানিরা কি কি করেছে, গণ আদালতে শুধুমাত্র সেই বিষয়গুলো আমরা বলেছিলাম। সেই জন্য আমাদের ওই যে ব্যারিস্টার ইশতিয়াক সাহেব বলেছিলেন যে গোলাম আজম কি বাংলাদেশ, গোলাম আজম কি মুক্তিযুদ্ধের সমর্থক, তার বিরুদ্ধে বলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে বলা হবে কেন? আমাদের কাছে আমার যেটা কনসার্ন হলো যে যেটা ওই যে আবার কথার বেলা আপনি যেটা ঐতিহাসিক সত্য খালেদা যেটা বলছে, এটা হ্যাঁ সম্পূর্ণভাবে এটা কন্ডেম করে বলছি। তারপরে যেটা আমরা যদি ওই ট্রেন্ডটা করে ফেলি, যেটা কথা বলার জন্য যতই অসত্য, যতই মিথ্যা, যতই অপ্রিয় না, অসত্য মিথ্যা সব বানোয়ার উদ্দেশ্যে প্রণোদিত, কিন্তু ওইটার জন্য ধরেন একেবারে ওই সরকারদ্রোহিতার মামলা করা, যেই মামলাতে যাবজ্জীবন জেল হয় বা এই ধরনের যে বললে, এটা যে বাক স্বাধীনতার যে ব্যাপারটা আছে ওইটাও এই ওনাকে আপনি যেটা রাজনীতিকভাবে এটা প্রতিহত করা, রাজনৈতিকভাবে তাকে তুলে ধরা, যেটা উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছেন এবং এটা দেশপ্রেমিক লোকের বা দেশপ্রেমিক নেতৃত্বে করা উচিত না, এটা রাজনৈতিক অঙ্গনের ব্যাপার। আমি একটু আপনার কাছে জানতে আমি একদম পরিষ্কার ভাবে বলি যে বাক স্বাধীনতার সূচকে ফ্রান্স হচ্ছে পৃথিবীর 1 নম্বরে। ফ্রান্স যখন হলোকস্ট ডিনায়াল অ্যাক্ট করে, এবং যারা এই যে ফরাসি লেখকের বক্তব্য আমি ওখানে আমাদের বিয়েতে প্রবন্ধে আমি উল্লেখ করেছি যে তাকে 2 বার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে, পরের বার কারাদণ্ড এবং জরিমানা দুটোই করা হয়েছে। তিনি ধারাবাহিকভাবে বলেছেন যে কি না, এটা হলোকস্ট, এটা অতিরঞ্জিত। এমনকি অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, উনিও বলেছেন এটা ফোর্জারি, এটাও অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি, এটা সত্যি না। এই ধরনের কথাগুলো যখনই বলা হচ্ছে, এটা আগে ছিল ইউরোপে, যেটা হচ্ছে 62 সাল পর্যন্ত ক্রমাগতভাবে এগুলো নিও-নাজিরা এগুলো বলে গেছে। নব্য-নাৎসিদের উত্থান ঠেকানোর জন্য এবং গণহত্যা, ওই যে মানবতা বিরোধী অপরাধ, এটা যে আসলে অপরাধ ছিল সেটা যে হালকাভাবে দেখা, ওখানে ডিনায়াল শুধু না, মিনিমাইজ করা শব্দটাও আছে। ডিনাই করুন কিংবা মিনিমাইজ করুন, দুটোই অপরাধ। আমরা ওই আইন করি আমাদের যে এই মুক্তিযুদ্ধের ব্যাপারে, সেটা আমরা তো বলেছি, আমরা 28 তারিখে আইনমন্ত্রীর সঙ্গে বসছি এবং এই আইন করতে হবে। বাংলাদেশে এই আইন যদি না করি, আমি বাংলাদেশকে রক্ষা করতে পারবো না। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা এই আইনের ব্যাপারে আমি আপনাকে সমর্থন করবো, আমার কোনো ইয়ে নাই, অবশ্যই এর কোনো দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার নাই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি সুমন বলছিলাম। বলুন। আমি শাহরিয়ার কবির স্যারের সাথে একটু কথা বলতে চাই। বলেন। জি, উনি ওই খালেদা জিয়া এতদিন পর 30 লক্ষ শহীদ নিয়ে তর্ক করছে, প্রশ্ন তুলছে, তো আমার মনে হচ্ছে যেন আদালত বা আইনের আগে শাহরিয়ার কবির সাহেব ওনাকে সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিতে চাচ্ছে। তা এত আইন বিচার না করে সরাসরি ওনাকে প্রধান বিচারপতি বানাইয়া ওনাকে। ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই আক্রমণাত্মক ছিল এবং কোনো প্রশ্ন ছিল না আসলে, তাই আমরা এটা নিতে পারছি না। যাই হোক, আমি যে আলোচনায় আসতে যাচ্ছি, আমাদের সময় খুব বেশি নাই, সেটা হচ্ছে এই যে খালেদা যে কথাটা যে বললেন, এই সময় আমরা তো আলোচনা করলাম যে পাকিস্তান যখন বলছে তখন বিএনপি কেন ক্রমান্বয়ে মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল হয়ে যাচ্ছে, এটার রহস্যটা কি? এটা তো ঠিক, হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে, জামাতের সাথে তাদের যে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যদি দেখি যে জিয়াউর রহমানের হাত ধরে যে বিএনপির উত্থান, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। তিনি আমাদের এখানে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাটা আমার মনে হয় যে ঠিক হবে না। সেখানে তার একটা ভূমিকা অবশ্যই ছিল এবং তিনি যে ঘোষণাটা দিয়েছেন, সিরাজ ভাই যেটা বললেন, ওই যে আমরা বিচিত্রা ছেপেছিলাম, জিয়াউর রহমানের যে লেখাটা একটি জাতির জন্ম, সেই লেখাতে
জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে জাতির Right. জনক বলছেন, বলেছেন। এবং তিনি শুধু 26 মার্চে তিনি বলছেন বঙ্গবন্ধু 7ই মার্চের ঘোষণাকে আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল মনে করে সামরিক বাহিনীতে কাজ শুরু করেছি। আমি সেটাই বলছি। তো বঙ্গবন্ধুর প্রতি তার যে তার যে, আনুগত্য, আনুগত্য ছিল। এবং একবারও তিনি কিন্তু বলেননি যে কে ঘোষণা আমি দিয়েছিলাম, হ্যাঁ, এটা এবং- তার মৃত্যুর পরে বিএনপি আবিষ্কার হ্যাঁ, করেছে। আমি সেটাই বলতে যাচ্ছি। জিয়াউর রহমানের কিন্তু স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন রাজনীতিতে, এটা ক্ষমতায় অনেক কিছু আসার আছে, পরে। সেগুলো অন্য কিছু। কিন্তু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হিসেবে তার একটা যথেষ্ট ভাবমূর্তি আছে। তো তখনকার বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি ছিল না এত কিছুর পরও। কিন্তু ক্রমান্বয়ে বিশেষ করে গত কয়েক বছরে কেন সরাসরি তারা মুক্তিযুদ্ধ বিরোধী একটা দলে নিজেদের পরিণত করছেন? এতে কি মানে বিএনপির অস্তিত্ব সংকটের মুখে পড়বে কিনা? হ্যাঁ, ওইটা ঠিক। মানে একটা ওই যে বিএনপির যে 20 দল, 20 দলের মধ্যে ম্যাক্সিমামই তো ছোট হোক বড় হোক নাম সর্বস্ব হলেও কিন্তু সব ইসলামপন্থী দলগুলি, তাই তো? তো ওদের সাথে যে আমার মনে হয় যে ওইখানে ওদের সাথে যে একাত্মতা, এত দেশে সব ইসলাম, বেশিরভাগ ইসলামপন্থী দলের সাথে। আর আরেকটা হলো, হ্যাঁ, গত কয়েক বছর আমার মনে হয় যে এই 2006-এর পর থেকে, 2007 থেকে আমার মনে হয় যে বিএনপি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে। খেই হারিয়ে ফেলেই এখন একদিকে খেই হারিয়ে ফেলছে, আগে যে মূল ছিল ওটা খেই হারিয়ে ফেলছে, আর পরে এই ইসলামপন্থীদের সাথে একাট্টা হয়ে আমার মনে হয় ক্রমাগতভাবে ওই দিকেই চলে যাচ্ছে। এটা আমি বলবো এক কথায় খেই হারানোর জন্য। আর তাদের আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব মিত্র সাঙ্গপাঙ্গ, তাদের যে প্রভাব তো পড়তে বাধ্য। এই দুইটা কারণে বোধহয় তারা আরো মানে অতি ডানমুখী হয়ে যাচ্ছে, আমি যদি ওইভাবে বড় দাগে বলি। যে আমি সিরাজ ভাই আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই। আমার কাছে থেকে দেখে আমার যেটা মনে হয়েছে, বিএনপিতে আসলে একটা সময় জিয়া রহমান যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন তখন তো মুক্তিযুদ্ধে কয়েকজন সেক্টর কমান্ডার ছিলেন, সাব সেক্টর কমান্ডার এখনো আছেন অনেকে যারা বেঁচে আছেন। তখন বিএনপিতে অনেক প্রগতিশীল গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত লোক, মির্জা গোলাম হাফিজের মতো লোক ছিলেন, বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, তারপরে আরো অনেকে এরকম অনেকেই ছিলেন, সিনিয়র নেতা ছিলেন রাজনীতিতে। এবার আরবিতে থাকলেও জেনারেল মাজলুল হক সাহেব উনি একজন প্রগতিশীল, যারা চেনেন তাকে জানেন, তার আইডিয়া চিন্তা ভাবনা প্রগতিশীল আইডিয়া ছিল। সালাম তালুকদার সাহেব ছিলেন, আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব ছিলেন, জেনারেল শওকত ছিলেন, তো এরা ছিলেন। তো তখন সিনিয়র পলিটিশিয়ানসরা ছিলেন, এবং বেগম জিয়া যখন দলের নেতৃত্বে আসেন 1983 সালে, তখন তাদের প্রভাব ছিল। তারা, বেগম জিয়াও নতুন ছিলেন, এবং তারা যে পরামর্শগুলো দিতেন সে পরামর্শগুলো শোনা হতো। এবং তখন এখন যে বিএনপিতে নেতৃত্ব, যে লন্ডন থেকে যে নেতৃত্ব, আরেকটা যে ওনার ছেলে তারেক রহমান অত্যন্ত ছোট ছিল, তার কোনো প্রভাব ছিল না। তো তিনি ডাঙ্গার হওয়ার পর থেকে বিএনপিতে কিন্তু একটু এরকম নেতারা কেউ মরে গেলেন, কেউ বেরিয়ে গেল, কর্নেল অলি সাহেব ছিলেন, এরা কাউকে বের করে দেওয়া হলো। এবং রাজনৈতিক নেতা এখনো বিএনপিতে যারা আছেন, এখনো আছেন প্রচুর, আমরা সবাই চিনি, কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এখন আর নাই। একদিকে যারা রাজনীতি করেন নাই অনেকে, এবং অনেকে বিএনপি বিরোধী রাজনীতি আমরা চিনি অনেকে, বেগম খালেদা জিয়ার আশেপাশে আছেন যারা, তারা কখনো বিএনপি বিরোধী লোক ছিলেন, এরকম লোকজন ওনার সঙ্গে আছে। আর সবচাইতে বিএনপি স্খলনটা হচ্ছে 1998 সালে জামাতকে নিয়ে প্রথম 4 দলীয় জোট, পরে বলে বাড়তে বাড়তে 20 দলীয় জোট হওয়ার পরে এই 17-18 বছরে বিএনপি স্খলন হয়েছে। বিএনপি আগের অবস্থানে আর থাকতে পারেনি, এবং বিএনপিতে আরো কিছু কারণ, ক্ষমতা থাকার পরে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতার কারণে কেউ মারা গেছেন, কেউ কাউকে বের করে দিয়েছে, সমস্ত কারণে এমন সব লোকজনের হাতে দলের নেতৃত্ব গেছে, তারা দলটাকে একটা দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো করে ফেলেছে। ফলে একদিকে তাদের অবস্থান দুর্বল হয়েছে সাংগঠনিক, অন্যদিকে ক্ষমতার চিন্তা থেকে জামাত নির্ভরতা বেড়েছে, এবং জামাত সেই সুযোগটা গ্রহণ করে এখন অনেকটা বলাই হয় জাতীয়তাবাদী দলকে জামাতীয়তাবাদী। শাহরিয়ার ভাইয়ের কাছে আসবো, আমাদের 1 মিনিট সময় আছে। শাহরিয়ার ভাই, গয়েশ্বরচন্দ্র রায় মানে আরো কিন্তু মারাত্মক কথা বলেছেন বুদ্ধিজীবীদের সম্পর্কে, যেমন কটূক্তি করে তিনি কথা বলেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা বা আমি জানি না মানে কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া না, হলো না? আমরা যেটা এটা বলেছি কেন? ওই যে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন, এটা হলে গয়েশ্বর থেকে শুরু করে সবার না, বিরুদ্ধে এগুলো নেওয়া গয়েশ্বর যাবে। কিন্তু গয়েশ্বরের কিন্তু কিন্তু আরো গয়েশ্বরের মানে ব্যাপারটা হচ্ছে বুদ্ধিজীবীদের- যে আমি সেটা বলছি, যেটা আপনার এখানে আমি তখনও বলেছিলাম যে এটা কিন্তু জামাতও কিন্তু এতটা ধৃষ্টতা উদ্ধত্ত প্রদর্শন করেনি শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে। জামাতিরা কি বলে, না এই বুদ্ধিজীবীদেরকে তারা মারেনি, আওয়ামী লীগ মেরেছে, বা বিভিন্ন সময় এই ধরনের কথা বলে। পাকিস্তান থেকে পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের ব্যাপারে কিন্তু কোনো কটূক্তি কিন্তু তারা করেনি। এই কটূক্তিতেই প্রথম আমরা শুনলাম গয়েশ্বর রায়ের কাছে। মানে
আমার মানে মনে হয়েছে যে এটা কোন দেশে আমরা বাস করছি, গয়েশ্বরা কোন দেশের নাগরিক, এবং যাদের লেখা, যাদের রচনা, যাদের অবদানের এই কটূক্তি করে, আমাদের সময় শেষ শাহরিয়ার ভাই, এই কটূক্তি করে গয়েশ্বরচন্দ্র রায়ের কিছুই হয়নি এখন পর্যন্ত, তাতে করে ভবিষ্যতে তারা আরো কতদূর যাবে দেখুন সেটা আমরা এক জানি না। বছরও হয়নি, মেয়র নির্বাচনে 35% ভোট ছিল, আর এবার তারা সেটা 28 নেমে এসেছে। ধন্যবাদ। আমরা আশা করব যে এই ধরনের ভূমিকা, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা নিতে চাচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো, তারা সুপথে ফিরে আসবে। কারণ আমরা চাই আমাদের এখানে একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং সব দলই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে রাজনীতি করুক। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।